অন্ধকারে আচ্ছন্ন নিরিবিলি নিস্তব্ধ ছাদে প্রবেশ করল হৈমি। একদলা হিমশীতল বাতাস আচমকা ধাক্কা দিল ওকে। নিমেষেই চোখ বুজে ফেলল। কেঁপে উঠল ওষ্ঠদর। দুরু দুরু বুকের ছাদের দরজা ঘেঁষে দাঁড়িয়ে এক ঢোক গিলল। ওষ্ঠদর নাড়িয়ে দোয়া পরে ফু দিয়ে নিল বুক পকেটে। লম্বা করে দম ছেড়ে পিছু তাকাল। রোশান সোহান মিটমিট হাসছে, চোখের ইশারা এগোতে বলছে। তার জন্য নাকি ছাদের মাঝখানে টুল রাখা আছে, যেখানটায় তাদের দেয়ার সময় পর্যন্ত একাকী বসে থাকতে হবে। যেসব কথা স্মরণ করেই মৃদু হাসার চেষ্টা করল সে। মুখশ্রীতে ভর করা সমস্ত ভয়টুকু লুকানোর আপ্রাণ চেষ্টা করল। তীব্র সাহস সঞ্চয় করে মুখ ফিরিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল ছাদের মাঝ বরাবর। তৎক্ষণাৎ ছাদের লাইট অফ করে দরজা লাগিয়ে দিল সোহান। আতকে উঠে দাঁড়িয়ে পড়ল হৈমি। উত্তেজিত হয়ে বলল, এ কি, এটা তো কথা ছিল না। দুই ভাই দরজা লাগিয়ে দৌড়ে চলে গেল নিজেদের ঘরে। মোবাইলের সময় দেখে নিল। 30 মিনিটের আগে ঘর ছেড়ে বেরোবে না পণ করল। সময় কাটাতে দুজন বেশ আয়েশ করে মুভি দেখতে বসল। ওইদিকে হৈমি দরজায় করাঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। ভয়ে উত্তেজনায় শরীর ঘেমে নেই একাকার অবস্থা। চারপাশে ভীতু চোখে তাকিয়ে আকস্মিক জড়সড় হয়ে বসে পড়ল। শীতের মৌসুম চলছে, তবুও আকাশে মেঘের ঘন ঘটা। ফলশ্রুতিতে জ্যোৎস্নার বালাই নেই চারিদিকে, কেবলই ঘুটঘুটে অন্ধকার। দূরে শুধু গুটি কয়েকটি বিল্ডিংয়ের আলো দেখা যাচ্ছে, যা খুবই স্বল্প। সেদিকে তাকিয়েই ঘন ঘন ঢোক গিলল হৈমি। মনে মনে নিজেকেই বকুনে দিল, কেন সে লুকিয়ে ফোন আনল না। ওরা না করবে বলেই তাকে কেন এতটা ইনোসেন্ট হতে হবে। গায়ে জড়ানো চাদরটা দুহাতে শক্ত করে জড়িয়ে ঠাঁই বসে রইল। বিড়বিড় করে একধারা পড়তে লাগলো দোয়া। এই পৃথিবীতে কিছু দুর্বল হৃদয়ের নারী থাকে, যারা জানে দুনিয়াতে ভূতপ্রেত বলতে কিছু নেই। এই সত্যিটা জানা সত্ত্বেও দিন শেষে রাতের আঁধারে একাকী তারা ভূতে ভয় পায়, অসম্ভব রকম ভূতের ভয়। হৈমি হচ্ছে সেই দুর্বল নারীদের মধ্যেই একজন। সে জানে পৃথিবীতে ভূত বলতে পেতনি বলতে কিছুই নেই, তবুও সে ভূত পেতনির ভয় পায়। আর এই ভয় মারাত্মক রকমের ভয়। তীব্র শীতে যেমন হাড় কাঁপে, তেমনি ভূতের তীব্র ভয়ে হাড় কেঁপে ওঠে তার। আজ পরিস্থিতি সম্পূর্ণ তার প্রতিকূলে, তাই তো নিস্তব্ধ পরিবেশটাকে থমথমে করে তোলার আকস্মাক দূরপানের একটা শেয়াল ডেকে উঠল। অতিরিক্ত ভয়ের তাড়নায় মস্তিষ্ক অচল হয়েছিল হৈমির, তাই আকস্মাৎ এই ডাকটি তার ভয়ের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল। ভীতু মেয়েটা দুহাত খামছে ধরে চাদর ছেড়ে তরাক করে উঠে দাঁড়াল। থরথর করে কাঁপতে কাঁপতে দরজায় করাঘাত শুরু করল। শরীরে জড়ানো চাদর খুলে পড়ল। কয়েক পল পর ওড়না পড়ে গেল। দূর থেকে ধেয়ে আসা শেয়ালের ডাকগুলো যেন ধীরে ধীরে প্রকট হতে লাগল। বেড়ে গেল হৈমির ভয়, সেই সাথে দরজায় করাঘাত। সূচনা ফোন করে জানালো তাদের ফিরতে দেরি হবে। আজ রাতে বাইরে থেকে খেয়ে আসবে, বাড়ির সবাইকে যেন জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি হৈমির যত্নেরও যেন ত্রুটি না হয়, সেটা কুসুমকে বলে ফোন কেটে দিল সূচনা। কুসুমও তার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কারণ রাতের খাবারের সময় এখনো হয়নি। সময় হলেই সবাইকে একসঙ্গে খেতে দেবে। রুদ্র বাড়িতে ঢুকে কুসুম তাকে সূচনার কথা জানিয়ে দিল। রুদ্র গম্ভীর স্বরে বলল, বলে পা বাড়াল দোতলায়। সে যখন তার ঘরের লক খুলতে উদ্যত হল, ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক কণ্ঠস্বর শুনতে পেল। ছোটবেলায় বাথরুমে দরজা লাগিয়ে জোরে কথা বললে যেমন প্রতিধ্বনিত হয়, কণ্ঠের স্বাভাবিকতা হারিয়ে এক অদ্ভুত কণ্ঠ শোনায়, তেমনি এক কণ্ঠস্বর রুদ্র শুনতে পেল। এই স্বর আরও তীব্র থেকে ভীতিকর। সবচেয়ে বড় কথা হলো, এটি একটি নারী কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। রুমের দরজা খোলা বাদ রেখে ভ্রুকুচকে থমকে দাঁড়াল সে। এরপর কান খাড়া করে এক পা দুপা করে এগুতে লাগল। থামল গিয়ে ছাদের সিঁড়ির সামনে। তৎক্ষণাৎ চমকে উঠল তার অন্তরাত্মা। এ বাড়িতে মেয়ে বলতে তো গুটি কয়েকজনে আছে। কুসুম নিচে, সূচনা বাইরে, তাহলে ছাদে কি হৈমি? মেজাজ কিছুটা বিগড়ে গেল, পরক্ষণেই আবার থমকে গেল। তড়িৎগতিতে সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে এলো। ছাদের দরজা লাগানো দেখে আরেক ধাপ অবাক হল। বিষয়টি বোধগম্য হল না। হৈমির কান্নার শব্দ, চিৎকারই যথেষ্ট ছিল তার শ্বাস প্রশ্বাসগুলো বেসামাল করে দেওয়ার জন্য। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে
ঝড়ের গতিতে দরজা খুলে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি এখানে? কি হয়েছে? তারপর ছাদের লাইট অন করল রুদ্র। রুদ্রকে দেখে দু হাতে মুখ চেপে হাউমাউ করে কেঁদে বসে পড়ল হৈমি। বিধ্বস্ত হৈমিকে দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল রুদ্রর। হতভম্ব হয়ে একটু হাঁটু গেড়ে সেও বসল। হাত বাড়িয়ে হৈমির কাঁধ স্পর্শ করে জিজ্ঞেস করল, এই মেয়ে, এভাবে কাঁদছ কেন? এ কি, তোমার শরীর তো কাঁপছে। কি হয়েছে? ভয় পেয়েছ? শোনো হৈমি, শুনছ? লাল টকটকে ঘর্মাক্ত মুখশ্রী তুলে এক পলক রুদ্রকে দেখল হৈমি। রুদ্র বিচলিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তার সে দৃষ্টিকে আশ্চর্যান্বিত করে দিয়ে সহসা হৈমি জড়িয়ে ধরল তাকে। তার বলিষ্ঠ বুকটায় মুখ গুজে থরথর করে কাঁপতে কাঁপতে উচ্চারণ করল, ভূত। চোখ মুখ কুচকে গেল রুদ্রর। ভূত মানে? কিন্তু কোনো প্রকার প্রক্রিয়া দেখাতে পারল না সে হৈমির কান্না দেখে। যা সত্যি বোঝাচ্ছে সে ভীষণ ভয় পেয়েছে। কিন্তু এই ভয়ের উৎস কোথা থেকে এলো? হৈমি বা ছাদে আটকা পড়ল কিভাবে? এই সকল প্রশ্ন মনে চেপে দুহাতে বুকপটে আগলে নিল ভয়ে ততস্থ মেয়েটাকে। পৌষের আবহাওয়াতেও হৈমির উত্তপ্ত দেহের অবিশ্রান্ত শ্বেত জলে ভিজে উঠল রুদ্রর বক্ষপট। শরীরে জড়ানো সাদা কাবলি, স্যান্ডো গেঞ্জি লেপটে গেল বুকের পাটাতে। বাকরুদ্ধ রুদ্র আর কিছু বলতে পারল না, কেবল অতি সন্তর্পণে জড়িয়ে রাখল মেয়েটাকে। যতক্ষণ না ভয় কাটছে, যতক্ষণ না শান্ত হচ্ছে, ততক্ষণ এই বুক থেকে রেহাই নেই তার। যদি সময়টা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়, তবুও রেহাই দেবে না। ঠিক এভাবেই জড়িয়ে রাখবে। ভয় কাটুক, শান্ত হোক, কান্না থামুক, তবেই এই বুক থেকে ছাড় পাবে। খোলা আকাশের নিচে উষ্ণ দেহটাকে আগলে বসে রুদ্র। ছোট্ট নরম দেহটি অবিরত কাঁপছে। দুজনের ক্রমাগত শ্বাস প্রশ্বাসে পরিবেশটা থমথমে। পরিবেশের এই গুমট ভাব পরিবর্তন করে সহসা হৈমির মাথায় হাত রাখল রুদ্র। বলল, তুমি ঠিক আছো তো? নিজ কণ্ঠ শুনে নিজেই বিব্রত হল। অনুভব করল এই মুহূর্তে তার গম্ভীর স্বরটায় একটু নরম ভাব আনা প্রয়োজন। মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে, এমন পরিস্থিতিতে এমন শাসলো স্বর শুনে আরও বেশি ভয় পেয়ে যাবে। তাই পুনরায় কণ্ঠের স্বাভাবিকতা আনার চেষ্টা করে বলল, এই কথা বলেও রুদ্র ভাবল, তার স্বাভাবিক কণ্ঠটা মানেই তো রাশভারী, ভীষণ গম্ভীর। তার গলা দিয়ে নরম বুলি বের হওয়া কখনোই সম্ভব নয়। তাই অমন রাশভারী কণ্ঠে আর কিছু বলার ইচ্ছেও করল না। হৈমিকে কৌশলে আগলে ধরে মাথা ঝুঁকাল। দৃষ্টি নিক্ষেপ করল হৈমির করুণ মুখশ্রীতে। সহসা চমকে ওঠে হৈমি। সংবিত শক্তি ফিরে পেল সে। নিজেকে রুদ্রর বক্ষপটে লেপ্টে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ক্ষীণস্বরে বলল, আমি ঠিক আছি, ছাড়ুন। রুদ্র তাকে ছাড়তে উদ্যত হলেও কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গভীরভাবে জড়িয়ে নিল। হতভম্ব হৈমির দুর্বল শরীরে নড়াচড়া উঠল। রুদ্র তার দুহাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যে আর অল্প নড়াচড়াও করতে পারল না। বেশ আয়েশ করে চিলেকোঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমি কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা বলো। তুমি এখানে কিভাবে আটকা পড়লে? যতক্ষণ না সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়ব না। লজ্জায় বিব্রত হল হৈমি। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদরও নেই। একে তো রুদ্রের শরীরের সঙ্গে লেপ্টে আছে, তারপরেও গায়ে ওড়না নেই। মাথা ভনভন করতে শুরু করল তার। লজ্জায় আড়ষ্ট চোখে একবার রুদ্রের দৃষ্টির দিকে বরাবর তাকিয়ে আরেকবার নিজের দিকে তাকাল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্রর দৃষ্টি তার মুখশ্রীতেই স্থির। হৈমির মন কথন সে টের পায়নি, তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? ঢোক গিলল হৈমি। চাপা স্বরে বলল, ছাড়ুন, তারপর বলছি। রুদ্র ছাড়ল না। তার দুহাত বন্ধন আরও গাঢ় হল। ফলশ্রুতিতে হৈমির শরীর আরও বেশি গভীরে তার সঙ্গে। সহসা শিউর উঠল সে, অথচ রুদ্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতোই উত্তর জানতে মগ্ন। লজ্জায় জড়তায় থমথমে হয়ে গেল হৈমি। জড়সড় হয়ে শরীর বাঁকিয়ে পড়ে রইল রুদ্রর বাহুডোরে। কিয়ৎকাল পর বুঝতে পারল উত্তর না দিলে ছাড়াছাড়ি নেই, উত্তর দিলেই মুক্তি মিলবে।
তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমিকে ছেড়ে দিল সে। টাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে বসে পড়ল। ভয় ভয় চোখে বড় বড় করে তাকালো। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। ক্রোধে গর্জন ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। অমনি তরাক করে হৈমি তার পায়ে আঁকড়ে ধরল। মিনমিন স্বরে বলল, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। পিছু ঘুরে হৈমিকে হাত টেনে দাঁড় করালো রুদ্র। হৈমি আশপাশ তাকিয়ে ওড়না আর চাদর তুলে নিয়ে রুদ্রর এক বাহু চাপটে ধরল। ভয় কাতরে গলায় বলল, আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়ব। রুদ্র কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুঁচকে একবার তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি হৈমি ওভাবেই সিঁড়ি দিয়ে নামল। শেষ সিঁড়ি পর্যন্ত যেতেই মুখোমুখি হলো সোহান রোশানের। ওদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র। হৈমিকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ সোহানের গালে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। সোহানের ডান হাত আপনা আপনি থাপ্পড় খাওয়া গালটা চেপে ধরল। রুদ্র বিভৎস এক ধমক দিয়ে বলল, হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধি খোলেনি তোদের। এসব কি ধরনের মজা তোদের? রোশান না হয় ছোট, তুই কিভাবে এসব সমর্থন করলি? সোহান থমকানো সরে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র মুখ ফিরিয়ে দাঁড়াল। সোহান রোশান দুজন হৈমিকে সরিও বলল। এরপর রুদ্রর কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল দুই ভাই। হৈমি হতভম্ব, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে। রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। অমনি আমতামতা করে সে বলল, আমি দাদের কাছে যাব, কুসুমাবুকে বলবো পোড়া লোহা পানিতে ভিজিয়ে সে পানি দিতে, আমি খাব। ভয় পেলে অমন করে পানি খেতে হয়, এতে ভয় কেটে যায়। দাদিকে বলবো যেন দোয়া পরে পানিতে ফুদিয়ে আমাকে খাওয়ায়। আমি নিচে যাব। মানে নিচে যাই? রুদ্র চোখ কটমট করে তাকালো। হৈমি জোরপূর্বক হেসে আমতামত করেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাই। আমি গেলাম। সকাল 7:45 শেখবাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকালবেলা মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহের। সেই চিন্তাটুকু আরেকটু বাড়িয়ে দিলেন হামিদা নিজেই। শাশুড়ির এভাবে আসতে প্রথমে অবাক হলেও পরবর্তীতে ভীষণ খুশি হয় সূচনা। গল্পসল্প করে সকালের খাবারের আয়োজন করে। খেতে বসার পরই সকলের অগোচরে মাহেরকে হামিদা বলেন, বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে, জরুরি কাজ আছে, বাড়িতে গিয়ে সব বলবো। ব্যাস এইটুকুই মাহের বুঝে নিয়েছে ভয়াবহ কিছু ঘটেছে। নয়তো টিশার প্রেগন্যান্সির শেষ সপ্তাহে টিশাকে ফেলে এভাবে মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকদিন থাকতে চেয়েছিল, শাশুড়ির তাড়ায় থাকা হলো না। স্বামী ননদ শাশুড়ির সঙ্গে দুপুরের আগেই শ্বশুরবাড়িতে চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মাহেরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা। ছেলেকে আলাদা করে ডেকে জানালো দুদিনের ভেতর হৈমির বিয়ে দেবে সে। ছেলে তারই পরিচিত, টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মাহের যতটুক জানে, মাত্র একটি এমপিওভুক্ত কলেজের লেকচারার হিসাবে জয়েন করেছে আমান। বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে। তার সমবয়সী ছেলেটা, সে যাই হোক, হঠাৎ মায়ের এই সিদ্ধান্ত কেন? মনের প্রশ্নের মুখে আনার পূর্বেই হামিদা ভীতু কণ্ঠে বলল, তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্যই বলছি। মাহের বলল, তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও, কি হয়েছে? দুহাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহের। ভরসার সাথে তাকিয়ে বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব হৈমির বিয়ে দে মাহের। আমার কথাটা শোন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। মাহের বলল, সবটা খুলে বলো মা, কোন বিপদের কথা বলছো? পরিষ্কার বুঝতে পারছি না। সূচনার ভাই? রুদ্রর আগের মতো নেই মা, ও নিজেকে শোধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে ও যদি নিজেকে শোধরায় আর হৈমির প্রতি ওর মনোভাবটি সত্যি হয়, তাহলে তুমিও আপত্তি করবে না। তোমার কথা শুনেই তো আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। হামিদা উত্তেজিত স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও ভেবেছিলাম সময় নিয়ে রুদ্রকে নিয়ে ভাবতে, কিন্তু। মাহের বলল, কিন্তু কি মা? জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি, এরপর রুদ্রর হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। মাহের বলল, কি শুনেছ? রুদ্র হৈমিকে পছন্দ করে, এটা সত্যি। বিয়ে করতে চায়, এটাও সত্যি। কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। মাহের বলল,
এসব কি বলছো? হামিদা বলল, হ্যাঁ, আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি। আড়াল থেকে সমস্ত কথাটাই শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে আস্তে কথা বলতে পারে না। ওপাশে হৈমি কি বলেছে না শুনলেও টিশার মুখে সবটাই শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। হৈমি অবুঝ, ওর বয়স কম, আবেগের বেশে ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগেই আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। গম্ভীর স্বরে মাহের বলল, কি করতে চাইছ? আমি সব কথা সেরে এসেছি। তুই সম্মত হলেই একদিন পর বিয়েটা দিয়ে দেব। এখন উঠিয়ে নেবে না, শুধু বিয়ে পড়িয়ে রাখি। তেমন কাউকে জানাবো না, শুধু আমানের বাবা, মা, ভাই আর আমরা। টিশাও জানে না। শুধু টিশার জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি। বলেছিও এসব যেন টিশাকে না জানায়। মুখ পাতলা, তো হৈমিকে জানিয়ে দিলে সমস্যা বাড়তে পারে। হৈমিকে না জানিয়ে বিয়ে হবে কিভাবে? ওকে জানাবো আজ। আমি চাইনি ও বাড়িতে থাকাকালীন ও সব জানুক। তুই কি বলিস? দীর্ঘশ্বাস ছাড়ল মাহের। থমথমে স্বরে বলল, রুদ্র যা বলেছে এরপর তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই। আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে দিতে চাই না। তাহলে জানিয়ে দেই, তোর মত আছে। রুদ্রর বন্ধু আবিরের বিয়ে আজ। বিয়ে ঠিক হওয়ার পরেই রুদ্রকে জানানো হয়েছে। ব্যস্ততায় সে গুরুত্ব দেয়নি। আজ সকাল সকাল সব বন্ধুরা তার বাড়ি হাজির। তাদের প্ল্যান হল বরযাত্রীতে বর ব্যতীত সকল পুরুষ একই রঙের পোশাক পরবে। এই পরিকল্পনা থেকে বৃদ্ধরা মাপ পেতে পারে, কিন্তু যুবকদের একজনও পাবে না। যদি সে রুদ্র হয় তবুও না। বন্ধুরা কেউ ছাড় দেবে না তাকে। বাধ্য হয়ে তাই কিছু কেনাকাটা করতে বের হলো রুদ্র। সঙ্গে থাকল ঝিনুক আর পনির। গতকাল হৈমির বিয়ের কথা সূচনা শুনেছিল। মাহেরের আদেশ অনুযায়ী এই ব্যাপারে তেমন ভাবেও নি। সকাল সকাল এবার শাশুড়ির মায়ের আদেশে ননদকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে। যে যা হুকুম করেছে সূচনা বাধ্য মেয়ের মতো তাই পালন করছে। হৈমিকে সকালবেলায় জানানো হলো আগামীকাল তার বিয়ে। আকস্মাৎ এমন কথা শুনে শ্বাসরোধ হয়ে এলো। চোখ পিটপিট করে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার বিয়ে? আমি তো জানি না। পাত্রকে? হামিদা সহজ গলায় উত্তর দিল, তোর চেনাই, টিশার চাচাতো ভাই আমান। বিস্মিত গলায় হৈমি বলল, আমান ভাইয়ের সাথে আমার বিয়ে? আমি তো অনেক ছোট আম্মু। বিয়েটা 1 বছর পর দাও প্লিজ। এখন দিলে বাল্যবিবাহ হয়ে যাবে। হৈমির কথা শুনে সূচনা হতভম্ব হয়ে চেয়ে রইল। এই মেয়েটাকে বিয়েটা মজা হিসাবে নিচ্ছে? ওর লাইফে কি সিরিয়াস বলতে কিছুই নেই? দীর্ঘশ্বাস ছাড়ল সে। হামিদা চোখ গরম করে বিয়ের ব্যাপারটি কতটা সিরিয়াস বোঝালেন মেয়েকে। সব বুঝে হৈমি শুধু চুপ মেরে গেল। সূচনা যখন রেডি হয়ে তাকে নিয়ে কেনাকাটা করতে বের হতে চাইল, ঠিক তখনই তার টনক নড়ল। ঢোক গিলে দুরু দুরু বুকে প্রশ্ন করল, ও ভাবি, সত্যি আমার বিয়ে? কিন্তু কেন? সূচনা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, সত্যি তোমার বিয়ে হৈমি। কেন এর উত্তর আমিও জানি না। শুধু জানি এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। আমি তো আমান ভাইকে পছন্দ করি না ভাবি। বাকিটুকু বলতে পারল না হৈমি। তার মা এসে তাড়া দিল রেডি হতে। বাকি কথাটুকু ঢোক চিপে গিলে ফেলল সে। বিরস মুখে ওয়ার্ড্রপ থেকে জামা বের করে বাথরুমে গেল সে। হামিদা যদি আর কয়েক সেকেন্ড পর আসত, তাহলেই সূচনা শুনতে পেত হৈমির গিলে ফেলা বাকিটুকু অংশ। আমি তোমার ভাইকে পছন্দ করি। প্রচণ্ড সিরিয়াস সময়টায় হৃদয়ে দোলা দেওয়া কঠিন সত্যটুকু হৈমির বলা হলো না, শোনা হলো না সূচনার। মনের অতি গোপনে যেই সত্যিটুকু যত্ন করে রেখেছে হৈমি, সে সত্যটুকু শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার স্মরণ করল। সেদিন রুদ্রকে প্রথমবার দেখা, চিঠি দিয়ে প্রপোজ করা, সবটাই কি মজা ছিল? ওসব মজা হলেও এরপরের ঘটনাগুলো, রুদ্রকে দেখার জন্য মন আনচান করা, তার চোখের নাগালে থাকতে চাওয়া, তাকে নিয়ে শত শত কল্পনা জল্পনা, অসংখ্য কৌতূহল, অন্য নারীর আশেপাশে দেখলে গা জ্বালা অনুভূতি, এসব তো মিথ্যে নয়। আর এই যে হঠাৎ বিয়ে, বিয়ে তো কষ্টদায়ক কোনো ঘটনা নয়। তবু তার কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? সে তো কারো কাছে কমিটেড নয়, কারো সাথে তার প্রেম ঘটিত বিষয়ও নেই। তাহলে এ ব্যথার মানে কি? তার কি রুদ্রর সঙ্গে অদৃশ্য কোনো বন্ধন সৃষ্টি হয়েছে? আনমনে প্রশ্ন উঠতেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল হৈমি। স্মরণ করল রুদ্রর রাশভারী মুখটাকে, ওই দৃঢ় দৃষ্টিচোড়াকে, শরীর মন আহত হওয়া সেই স্পর্শগুলোকে। মুহূর্তে হৃদয় কেঁপে উঠল। চোখ দুটো হলো ঝাপসা,
বুকও ভারী হলো। বিড়বিড় করে কিছু বলল। সবার পছন্দ যে ভালো হয় তার তো মানে নেই। সবারই যে ভালো জীবনসঙ্গী পেতে হবে এমনও তো নিয়ম নেই। রুদ্র বেয়াই না হয় গুন্ডা টাইপ, কর্কশ মানুষ, তাই বলে সে কি পুরুষ মানুষ না? তারও অধিকার আছে আমার মতো সুন্দরী একটা মেয়ের ভালোবাসা পাওয়ার। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও নিজেকেই নিজে বোঝাতে লাগলো, যেন তার ভিতরের সত্তা তাকে বোঝাচ্ছে, আমি যদি একটু বেশি দয়ালু হয়ে ওনাকে ভালোবাসি তাহলে ক্ষতি কি হবে শুনি? তবুও তো মানুষকে দেখাতে পারবো আমার জামাই দ্য গ্রেট ডন রুদ্র। সবচেয়ে বড় কথা, আনকমন একটা জামাই হবে, দেখতেও মন্দ না, ইয়া লম্বা ফর্সা, বোধহয় আমার চেয়ে কমই হবে। এটা ছেলেদের সমস্যা না, ছেলেরা একটু কমই ফর্সা ভালো লাগে, তবে হেভি স্মার্ট উনি, ইউনিক হেয়ার স্টাইল, দাড়ির স্টাইল, এক পলক তাকালেই তো চোখ ঝলসে যায়। কত পুরুষ দেখি, বুকের পাটা নেই, এর দিকে তাকালেই তো ব্ল্যাকবোর্ডের মতো মসৃণ একটা বুকের পাটা সামনে পাই, দেখেই বোঝা যায় কি শক্ত মজবুত। অমন তরতাজা যুবক, চোখ লাগিয়ে দেওয়া সুন্দর পুরুষটা না হয় একটু গুন্ডামি করে, করুক না। পৃথিবীতে একটা দুটো গুন্ডকে আমার মতো সুন্দরীরা ভালোবাসতেই পারে। এত বড় পৃথিবীতে গিজগিজে মানুষের ভিড়ে একটা দুটো অন্যরকম কপল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া শুনেছি বউ পেলে অনেক জামাই ভালো হয়ে যায়। কত কথা সহজভাবে আপন মনে বিড়বিড়িয়ে যাচ্ছে হৈমি, অথচ মেয়েটা জানেই না সামনে তার ঠিক কতটা কঠিন সময় আসবে। রুদ্রর প্রতি তার আবেগটা সত্যি, আজ হয়তো তার হৃদয় কিশোরী বয়সে আবেগে জর্জরিত, কিন্তু এই আবেগ কতটা অনেস্ট তা পৃথিবীর কেউ বুঝবে না, কেউ না। কেবল যারা এই আবেগে জর্জরীভূত তারাই টের পাবে। অদৃশ্য ঘোর থেকে সহসা আটকে উঠল হৈমি, ভাবল আমার যে আমান ভাইয়ের সাথে বিয়ে, এই ভাবনাগুলো কেন আগে এলো না? আরে আগে আসবে কি করে? আগে তো আমার বিয়ে ঠিক হয়নি, কিন্তু এবার কি হবে? আমার তো বিয়ে, রুদ্র বেয়াইকে কি জামাই হিসাবে পাবো না? আমার তো ওনাকেই ভালো লাগে, একটু ভয় পাই তবুও তো ওনাকেই পছন্দ হয়। হৈমির বের হতে দেরি হচ্ছিল, তাই সূচনা বাথরুমের দরজা টোকা দিল, বলল, হৈমি তাড়াতাড়ি বের হও, এত দেরি হচ্ছে কেন? মা কিন্তু বকছে। কেনাকাটা করে গাড়িতে উঠে ঝিনুক পনিরের অপেক্ষা করছিল রুদ্র। এই দুজন গেছে সিগারেট আর পান আনতে। পনির সিগারেট তেমন খায় না, সে খুব পান ভক্ত। পান খেয়ে দাঁত ঠোঁট লাল করে চেহারার আলাদা মাধুর্য আনে সে। আর ঝিনুক রুদ্রের মতোই দুঃসহ সিগারেটখোর। ওদের জন্য অপেক্ষা করার ফাঁকে দু চোখ দুটো চারপাশে ঘোরাচ্ছিল রুদ্র। এমন সময় সহসা চোখ জোড়ায় স্থির হয়ে ডান পাশে রিকশাতে, যে রিকশায় বসা আছে দুটো পরিচিত মুখ, আর এ দুটো পরিচিত মুখই রুদ্রর অতি প্রিয়। হ্যাঁ, সূচনার মতো হৈমিও তার অতি প্রিয়। কারো প্রিয়জন হয়ে উঠতে খুব বেশি সময় যেন লাগে না, তেমনি খুব বেশি কারণও লাগে না। হৈমির ক্ষেত্রে রুদ্র এই অনুভূতিটা তেমনই হয়ে গেছে। রিক্সা ভাড়া মিটিয়ে হৈমি সূচনাকে নিয়ে শপিং মলে ঢুকল। রুদ্র এই দৃশ্য দেখতে পেয়ে পকেট থেকে সেলফোন বের করল, সূচনাকে ফোন করল। কল রিসিভ হতেই প্রশ্ন করল, তোকে শপিং মলে দেখলাম, কিছু কিনবি? থতমত খেয়ে ঢোক গিলে সূচনা বলল, হ্যাঁ, ওই তো হৈমির কিছু কেনাকাটা আছে, মা বলল ওর সঙ্গে আসতে। রুদ্র বলল, আমাকে ফোন করতে পারতে, গাড়ি পাঠিয়ে দিতাম। এভাবে দুজনের একা আসা ঠিক হয়নি, মাহের ব্যস্ত থাকলে আমাকে ফোন করা উচিত তোর। আসলে ভাইয়া, হৈমির জন্য। কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না, তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটাই ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেওয়ার বয়সটা তোর এখনও হয়নি। মাহেরের উচিত ছিল তোদের সঙ্গে আসা। হোয়াট এভার, যেখানে আছিস দাঁড়া, আমি আসছি। রুদ্র তাদের কাছে আসবে শুনেই সূচনার বুক ধরফর করে উঠল, কেমন ভয় ভয় করছে, যেন বিপদের গন্ধে চারপাশ ছেয়ে গেছে। বার কয়েক ঢোক গিলে হৈমির হাত শক্ত করে ধরল, চাপাসরে সতর্ক করল, হৈমি, কাল তোমার বিয়ে, এটা যেন ভুলও ভাইয়ের সামনে উচ্চারণ না করো। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছেই গোপন থাকবে। হৈমির হৃদয়টা ঠুস করে ভেঙে গেল। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দেওয়া হচ্ছে তাকে। ইস, কি বিচ্ছিরি বিয়ে। 1 মিনিটও অতিবাহিত হল না, রুদ্র এসে তাদের সামনে দাঁড়ালো। হৈমিকে দেখেও না দেখার ভান করে বলল, 1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ কর, আমি তোদের পৌঁছে দিয়ে আসব।
রুদ্রকে দেখে হৈমীর মনটা একটু বেশি বিষাদীয় ঠেকল। আজ যদি তার রুদ্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকত, প্রেমঘটিত ব্যাপার থাকত, হঠাৎ করে এই বিয়ে ঠিক নিয়ে দুজন দুজনার গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে অমন টাইপ সম্পর্ক হলো না। ধুর। শাশুড়ি বলে দিয়েছেন লাল রঙের বেনারসি কিনতে, হৈমী কিনবে সাদা রঙের আঁচল, তা অবশ্য লাল। রুদ্র ওদের থেকে দূরেই দাঁড়িয়েছিল। শাড়ি তাও আবার বেনারসি দেখেই এগিয়ে এলো। কেনাকাটা হৈমীর জন্য শুনল, অথচ কিনতে দেখছে শাড়ি। এসব শাড়ি তো বিয়েতেই পরে মেয়েরা। এই মেয়ে এসব শাড়ি চুজ করছে কেন? ভ্রু কুচকে কয়েক পাল তাকিয়ে রইল রুদ্র, কিন্তু কিছুই বুঝল না। সূচনা ভয় ভয় চোখে ভাইয়ার দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমীকে বলল, তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে। হৈমী মাথা নাড়ল। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমীর পাশ থেকে সরে গেল, কারণ মাহেরের কোনো প্রশ্নের উত্তর রুদ্রর সামনে দিতে গিয়ে সমস্যা হবে। যদি বুঝে যায় আগামীকাল হৈমীর বিয়ে, বুঝতে পেরে যদি কোনো পাগলামি করে। যদিও রুদ্রের অনুভূতি সম্পর্কে তেমন জানে না সূচনা, যা জেনেছিল তা অতীত, তবুও সতর্ক থাকতেই হবে। হৈমী মাথা নিচু করে শাড়িটা দেখছিল। এমন সময় শাড়ি বিক্রেতা একটি দোপাট্টা এগিয়ে দিয়ে বলল, আপু, দোপাট্টা নেবেন না? এই শাড়ির সঙ্গে কিন্তু এটা বেশ মানাবে, দেখুন। এহেন কথা শুনে ধীর পায়ে রুদ্র এসে বসল হৈমীর পাশে। কপাল কুঁচকে রাশভারী আওয়াজে বলল, ইডিয়টের মতো এগুলি কিনছ কেন? মাথায় কি বউ সাজার ভূত চাপল নাকি? আকস্মিক তেলে বেগুনে জ্বলে উঠল হৈমী। হুশজ্ঞান হারিয়ে বলল, ইডিয়টকে? আমি? হ্যাঁ, আমি তো ইডিয়টই। এই জন্য তো কাল বিয়ে আর জানতে পারলাম আজ। ইডিয়ট বলেই তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা, ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমীকে বাল্যবিবাহ দিচ্ছে। রাগে ফোঁসফোঁস করতে উঠে দাঁড়ালো হৈমী। চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রর হতভম্ব মুখশ্রীতে। কয়েক পাল চলল নীরব পিনপতন। রুদ্র স্থির হয়ে বসে স্থির চোখে তাকিয়ে ভরাট গলায় জিজ্ঞেস করল, কার বিয়ে? চমকে উঠল হৈমী। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতামতা করে পূর্বের স্থানে বসল। মুখটা কাচুমাচু করে রুদ্রের দিকে এগিয়ে ফিসফিস করে বলল, ভাবিকে প্লিজ বলবেন না। রুদ্র বলল, কি বলবো না? হৈমী বলল, কাল আমার বিয়ে। এই কথা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে, আমান ভাইয়ার সঙ্গে। টিশাকে তো চেনেন, ওর চাচাতো ভাই। আমান ভাই দেখতে খুব সুন্দর, কিন্তু আমার জানি কেন যেন পছন্দ হয় না তাকে। মানে জামাই হিসাবে আর কি। কথার ছলে রুদ্রর চোখের দিকে তাকাতেই আটকে উঠল হৈমী। সরে গিয়ে মুখ হাতে দিয়ে বলল, ওমা, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করছেন কেন? গোপনে আমার বিয়ে, তাই? রাগ করবেন না, থাক। আপনাদের পরে জানানো হবে, দাওয়াতও দেওয়া হবে। কাচের দেয়ালের ওপাশে সূচনাকে আসতে দেখে হৈমী নিচু কণ্ঠে চটপটে বলল, ভাবি আসছে, আপনি কিন্তু কিছু না জানার ভান করে থাকবেন। সূচনা আসার পরও রুদ্র একইভাবে একই চোখে হৈমীর দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস চলছে কিনা এটুকুও বোঝা যাচ্ছে না। হৈমী শাড়ি আর দোপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্রের পাশে বসল। শাড়ির দরদাম ঠিক করার প্রস্তুতি নিল। হৈমী শাড়ি দেখার ফাঁকে রুদ্রর দিকে একপল তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো। বিড়বিড় করে বলল, ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাত দুটো ধরে বলতেন, হৈমী, এই বিয়ে তুমি করো না, অন্যের বাসরে তুমি যেও না, আমি কিন্তু বাঁচব না। ধুর চাই, ফাটাবাসের কপাল আমার। শাড়ির দোপাট্টা কেনার শেষে সূচনা হৈমে উঠল। রুদ্র একইভাবে বসে। সূচনা কিঞ্চিত অবাক হয়ে রুদ্রকে ডাকল। সঙ্গে সঙ্গে রোবটের ন্যায় উঠে দাঁড়াল রুদ্র। সূচনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরাট সুরে বলল, সময় দিলি না আমাকে, আমিও তোদের সময় দেব না। আমি আবারও বুঝে গেলাম, সমাজ সংসার অনেস্ট অ্যান্ড উইকদের জন্য নয়। কথাগুলো বলে আচমকাই বাঁকা হাসল রুদ্র। পাশ ফিরিয়ে তাকালো হৈমীর দিকে, বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। শপিং শেষ করে বাড়ি ফেরার পর রুমের দরজা আটকে বসে আছে হৈমী। তার ভেতরে রুদ্র যে তোলপাড় সৃষ্টি করে গেল সেটার নাম জানা নেই। শুধু জানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মনটা কেমন কেমন করে উঠছে। বারবার মনে পড়ছে
রুদ্রর বলা শেষ বাক্যটুকু, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। দু চোখে ভেসে উঠছে রুদ্রর চোখের শেষ ভাষাটুকু। মানুষটা যতই বদমেজাজি হোক, যতই কঠিন হোক, রসকসহীন হোক, দায়িত্ব পালনে একটুও কুণ্ঠাবোধ করে না। তাই তো বোন এবং বিয়ানকে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নামার পর সে যখন ঘাড় ফিরিয়ে তাকালো ওই রাশভারী মানুষটার পানে, গম্ভীর মুখের গভীর দৃষ্টিজোড়াও তো তাকিয়েছিল তারই পানে। ওই চোখের ভাষা বুঝি অনেক বেশি কঠিন ছিল। কঠিন বলেই তো সে বুঝতে পারল না, পড়তেও পারল না মানুষটা এত কঠিন কেন। একটু সহজ হলে কি খুব বেশি ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। তার মন মস্তিষ্ক জুড়ে কেবল একজনকে নিয়েই ভাবনারা উথলে উঠল। ভাবনার অতল গহ্বরে হারিয়ে কখন যে চোখ লেগে গেল টেরও পেল না। 2 ঘন্টা পর ঘুমিয়ে 4টার দিকে উঠল সে। শুনতে পেল দরজার ঠকঠক শব্দ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে দরজা খুলতেই হুড়মুড় করে রুমে ঢুকল নয়ন। উত্তেজিত কণ্ঠে বলল, কিরে, পরে পরে ঘুমাচ্ছিস? প্রিপারেশন তো ভালোই নেওয়া হচ্ছে। হৈমি মেজাজ খারাপ করে দরজা আটকে দিল। ধীরে সুস্থে গিয়ে বসল বিছানায়। নয়নও ওর পাশে গিয়ে বসল। আবারও উত্তেজিত কণ্ঠে বলল, এত জলদি বিয়ে করে নিবি ভাবতেও পারছি না। শোন, নয়নকে বাকি কথা বলতে না দিয়েই হৈমি হঠাৎ ঠুকরে উঠল। নয়ন হতভম্ব হয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীকে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কাঁদছিস? হৈমি দীর্ঘক্ষণ কাঁদল। নয়ন ওকে সামলানোর চেষ্টা করে আবার প্রশ্ন করল, এই হৈমি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? হৈমি বলল, আমি আমান ভাইকে বিয়ে করতে চাই না নয়ন। ক্রন্দনরত গলায় বলল হৈমি। নয়ন বলল, হ্যাঁ জানি তো। অবাক হল হৈমি। বলল, জানিস? নয়ন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন করবি না সেটা বল। হৈমির মুখটা একটু উদাস হল। নয়ন সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ওই তাকানোর চোখ পড়তেই মাথা নত করে সে বলল, আমি মনে হয় রুদ্র বিয়াইকে সত্যি সত্যি পছন্দ করি, কিন্তু আম্মু ভাইয়া হঠাৎ আমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন কেন বুঝতেই পারছি না। নয়ন তৃপ্তি ভরে হাসল। হৈমি ওর হাসি দেখে গাল ভারী করে বলল, আমার সময়টা খারাপ যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো জানিস সিরিয়াস বিষয় আমার একটু বুদ্ধি কম। প্লিজ একটু বুদ্ধি দে, আমার খুব কান্না পাচ্ছে। নয়ন বলল, কান্না পাচ্ছে কেন? হৈমি বলল, আমি রুদ্র বেয়াইকে পছন্দ করি। নয়ন বলল, এই জন্য কান্না পাবে? এটা তো সুখবর। তুই আমাকে গুলিয়ে দিচ্ছিস নয়ন। আমি বলছি আমি ওনাকে পছন্দ করি, কিন্তু কাল আমার আর আমান ভাইয়ের বিয়ে, এটাই কান্নার কারণ। নয়ন বলল, পছন্দই তো করিস, ব্যাপার না। কাল যখন আমান ভাইকে বিয়ে করে তার সঙ্গে বাসর করবি, ওসব পছন্দ টছন্দ হওয়া হয়ে যাবে। হৈমি বলল, ছি, আমি আমান ভাইয়ের সঙ্গে বাসর যাব না। নয়ন বলল, তো কার সঙ্গে যাবি? রুদ্রের সঙ্গে? থমথমে কণ্ঠে হৈমি জবাব দিল, তুই তো জানিস আমায় জোর করে কয়েকবার চুমু খেয়েছে। একজনের চুমু খেয়ে আরেকজনের বউ হব, বাসর করব, এটা ঠিক না। এক দেহে 2 পুরুষের স্পর্শ আমি নিতে পারবো না। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল হৈমি। নয়ন মুচকি হেসে হৈমিকে কাছে টেনে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে বলল, আহারে, বড়ই কষ্ট হচ্ছে তোর। তোরই কষ্ট আমি কি করে যে কমাই। হৈমি ঝরঝর করে কাঁদতে লাগল। কয়েক পল অতিবাহিত হতেই নয়ন সহসা আটকে উঠে বলল, কান্না থামা। আন্টি বলল, তুই নাকি ব্লাউজ কিনিসনি, চল মার্কেটে যাই, ব্লাউজ কিনে ফিটিং করে তারপর ফিরব। হৈমি বলল, আমি যাব না। যাবি না মানে? যেতেই হবে। জোরপূর্বক হৈমিকে নিয়ে বের হলো নয়ন, কিন্তু মার্কেটের পথে না গিয়ে রিকশায় চলল অন্য পথে। হৈমি অন্যমনস্ক হয়ে বসে থাকায় বিষয়টা খেয়াল করল না। শীত মৌসুমে আকস্মাৎ মেঘের গর্জন তুলল। মিনিট কয়েক পর ব্যবধানে শুরু হলো ঝুম বৃষ্টি। তখন চমকে উঠল হৈমি। চারপাশে তাকিয়ে নয়নের দিকে ভীত চোখে বলল, এই আমরা কোথায় যাচ্ছি? এটা তো কলেজের পথ। নয়ন সাবলীলভাবে বলল, আমরা কিন্তু কলেজে যাচ্ছি না, আমরা যাচ্ছি রুদ্রর ক্লাবে। ক্লাব? রুদ্র? কি বলছিস? বাকি পথ অসংখ্য প্রশ্নে নয়নের কান ধরিয়ে ফেলল হৈমি।
রিকশা থামল রুদ্রের ক্লাবের সামনে। হৈমি দেখল পরিচিত দুটো মুখ, একটি সাদমান আরেকটি ঝিনুকের। বুকের ভেতরটা তার ধরাস করে উঠল। চোখ দুটো বড় বড় করে তাকালো সে। নয়ন বলল, আর নাম প্লিজ, ভিজে যাচ্ছি তো। হৈমির হুঁশ ফিরল। তড়াক করে নেমে ক্লাবের সামনের জায়গাটা এসে দাঁড়ালো। নয়ন ভাড়া না দিয়েই হৈমির পাশে এসে দাঁড়ালো। হৈমি তাকে ভাড়ার কথা বলতে উদ্যত হতেই খেয়াল করল ঝিনুক ভাড়া দিয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে দাঁতে দাঁত চিপে নয়নকে বলল, আমাদের ভাড়া উনি দিচ্ছেন কেন? নয়ন বলল, আরে উনি দিক না, সমস্যা কোথায়? আমাদের টাকা বেঁচে গেল। নয়নের কথা শেষ হতেই সাদমান এসে নয়নের পাশে দাঁড়ালো। মৃদু হেসে নয়নকে বলল, থ্যাঙ্কস, ভেতরে এসো তোমরা। বিনিময় নয়ন একটু ভেঙচি দেখিয়ে বলল, থ্যাঙ্কসের প্রয়োজন নেই। বলতে বলতে হৈমির হাতটা শক্ত করে ধরে ক্লাবের ভেতর ঢুকে পড়ল সে। ভেতরে প্রবেশ করে আরও কয়েক ধাপ চমকালো হৈমি। সাথে হাত পা কাঁপতে শুরু করল তার। অনেক বড়সড় খোলামেলা একটা রুম। একপাশে একটি টেবিল আর গুনে গুনে 12টা চেয়ার। সেই চেয়ারগুলোর একটিতে সাদা পাঞ্জাবির টুপি পরা মৌলবি ধরার একজন লোক বসে আছেন। টেবিলে রাখা কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছেন তিনি। তার পাশে সুঠাম বলিষ্ঠ দেহের রুদ্র বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছে। দৃষ্টিজোড়া কাগজপত্রের দিকে নিবদ্ধ, সম্পূর্ণ মনোযোগ সেখানেই। হৈমিদের আগমনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখাল না সে, যেন সে আর মৌলবি ব্যতীত কেউ নেই রুমে। অথচ জ্যান্ত 4 জন মানুষ দাঁড়িয়ে। রুদ্রর দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিল হৈমি। নয়নের হাত শক্ত করে চেপে ধরে কাঁপা গলায় শুধালো, নয়ন, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? আমার ভয় করছে, আয় চলে যাই। এই দেখ, বুক কাঁপছে, কান্নাও পাচ্ছে। নয়ন বলল, ভয় পাস নে, যা হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে। রুদ্র বেয়াই তোকে খুব ভালোবাসে। এই কথা শুনে হৈমির হার্ট রেট বেড়ে গেল। নয়ন মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ, আজ সকালে সাদমান ভাই আমাকে সবটা জানিয়েছে। উনি তোকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করছে। মাহের ভাইয়ের সামনে তোর যোগ্য পাত্র হয়ে দাঁড়ানোর জন্য নিজের রেডি বিজনেস না যোগ দিয়ে নিজেই নতুন করে নতুন বিজনেস শুরু করেছে। বখাটে জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে। প্রত্যাশা একটাই, তোর পরিবার যেন ভরসার সঙ্গে তার হাতে তোকে তুলে দেয়। শোন, কোনো মানুষ ভালো হতে চাইলে তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। রুদ্র বেয়ার অতীতটা খুবই নির্মম। তার রেশ ধরি আজকে সে এমন, তবুও তোকে পাওয়ার লোভে অনেকটা রিকভার করেছে। উনার সমস্যা উনি সেটা প্রকাশ করতে পারছে না, বুঝিয়ে তোকে বলতে পারছে না, কাউকেই বলতে পারছে না। হঠাৎ করে তোর বিয়ে শুনে উনি অদ্ভুত আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছিল তোকে তুলে আনবে। রাফিদ ভাই আর সাদমান ভাইয়ের সূচনাভাবের কথা ভেবে তাকে বুঝিয়ে শান্ত করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চায় কিছু হলে মিউচুয়ালভাবে হোক। আমি প্রথমে রাজি হইনি, কারণ তোর অনুভূতি সম্পর্কে জানতাম না আমি। অবশ্য রুদ্র অনেক কনফিডেন্টলি বলেছে তুই আমার নয়, তাকেই চাস। আমি জাস্ট শিওর হতেই তোর বাড়ি গেছি। যখন শিওর হলাম তখনই তাদের সাহায্য করতে মন থেকে রাজি হয়েছি, আর তোকে নিয়ে এখানে এসেছি। রুদ্র সত্যিই সবার থেকে আলাদা, তা তুই জানিস। তার মতোই তার ভালোবাসাটার ধরনও আলাদা, এটা তো জানিস না। উনি তোকে খুব ভালোবাসে রে, নয়তো এত অল্প সময়ে তোর প্রতি আসা অনুভূতিকে গুরুত্ব দিয়ে লাইফের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করে নিত না। আর তুই ওনাকে ভালোবাসিস। শোন, ভালোবাসা হতে বেশি সময় লাগে না, ভালোবাসা বোঝাতেও বেশি কিছু লাগে না। সব বুঝে শুনেই আমি তোকে এভাবে নিয়ে এলাম। তুই যদি আমান ভাইকে বিয়ে করতে রাজি থাকতি, ওভাবে কান্নাকাটি না করতি, আর রুদ্রকে পছন্দ করার কথা না বলতি, তাহলে আমি ওনাদের হেল্প করতাম না। বিশ্বাস কর, এখন যা হচ্ছে ভালোই ভালোই হতে দে। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার, এটা ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয় না। নয়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল হৈমি, বুঝল। তবুও ক্রমেই ভয় আরও বাড়তে লাগল, বুক কাঁপতে লাগল। এদিকে সমস্ত কিছু রেডি করে কাজে বিয়ে পড়ানো আরম্ভ করতে চাইল। নয়ন হৈমিকে টেনে নিয়ে বসিয়ে দিল রুদ্রের পাশে। ভয়ে গা শিউরে উঠল হৈমির। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গিয়ে চোখ বন্ধ করে একদমে বলল, আমি বিয়ে করব না, আম্মু ভাইয়া খুব কষ্ট পাবে।
পাশ থেকে ঝিনুক করুণ কণ্ঠে বলল, বিয়েটা না করলে রুদ্র ভাইয়া খুব কষ্ট পাবে ভাবি। নয়ন বলল, মনে রাখিস হৈমি, এই বিয়েটা না করলে কাল তোকে আমানের নামে কবুল পড়তে হবে, আমানের বাসরে যেতে হবে। দাড়ি ভর্তি চোয়াল শক্ত হয়ে উঠল রুদ্রর। দৃষ্টিজোড়া টেবিলে রাখা কাগজপত্রের দিকে স্থির রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, তোরা সবাই বাইরে যা। কাজীকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি আমাকে 10 মিনিট সময় দিন। রুদ্রর আদেশ অনুসারে সবাই বেরিয়ে গেল। একাকী একঘরে রুদ্রর সঙ্গে থাকতে হৈমির আত্মায় সায় দিল না। এই মানুষটাকে ভীষণ ভয় লাগে তার। কোনো সাধারণ ভয় না, গলা শুকিয়ে যাওয়া, বুক ধরফর করার মতো ভয়। গলা জড়ানো ওড়নাটা ভালোভাবে গায়ে চেপে উঠে দাঁড়ালো হৈমি। তার ভাবগতি বুঝে নিয়ে চোখ গরম করে কঠিন এক ধমক দিল রুদ্র। ধমক খেয়ে আপনা আপনি দাঁড়ানোর মানুষটা বসে পড়ল। পরিবেশ হয়ে উঠল থমথমে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। অসময়ে এই বৃষ্টি হিমশীতল বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে পড়ছে। হৈমির শুভ্র মুখটাও লালচে আভায় পরিপূর্ণ হয়ে আছে। সে মুখের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল রুদ্র। একবার রুদ্র গাঢ় চাহনি দেখে মাথা নত করে ফেলল হৈমি। রুদ্র বেশি সময় নষ্ট করল না। পকেট থেকে ফোন বের করে একজন সুন্দরী মেয়ের ছবি বের করল। তারপর হৈমির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মেয়েটার নাম রিমঝিম, বেশ সুন্দরী, তোমার মতোই ফর্সা, উচ্চতায় 5 ফুট 5। বডি ফিটনেস দেখো, ওর ধারে কাছেও তুমি নেই। আমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। গত মাসে প্রপোজ পেয়েছি, কিন্তু একসেপ্ট করিনি এখনও। এবার বোধহয় একসেপ্ট করা উচিত। তোমাকে এমনি আমার সাথে মানায় না, তারপরও বিয়েতে রাজি হচ্ছ না। বিয়ে তো জোর করে করার মতো জিনিস না। তাহলে এক কাজ করি, এই মেয়েটাকে ফোন করে এখানে নিয়ে আসি। বিয়ে যখন করতেই হবে একেই করি। তারপর আমরা দুজনে মিলে কাল তোমার বিয়ের দাওয়াত খাব। অপমানে কাঁদো কাঁদো মুখে তাকালো হৈমি। হিংসায় জ্বলে গেল বুকের ভেতরটা। মেয়েটা সত্যি সুন্দরী, তাই বলে তাকে এভাবে অপমান করতে হবে? কষ্টে বুক ভারী হয়ে এলো। দুঃখে মরে যেতে মন চাইল। তার অবস্থা টের পেয়ে রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কাঁদবি না, বিয়েতে রাজি হবি, নয়তো চোখের সামনে আমার বিয়ে হতে দেখবি। হৈমির চোখ বেয়ে অশ্রু ঝরছে। তা দেখে খেপে গেল সে। তরাক করে ওর গাল দুটো শক্ত করে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমানকে বিয়ে করবি? ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। মাথা নাড়িয়ে না বোঝালো সে আমানকে বিয়ে করবে না। রুদ্র কিঞ্চিত স্বস্তি পেল। লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা। গলা চেপে ধরায় হৈমির ঠোরজোড়া গোল হয়েছিল। সেভাবেই সে বলল, আপনার সঙ্গে তো আমাকে মানায় না। গলাজোড়া ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে চেয়ারসহ এগিয়ে এসে হৈমির সামনে বসল। মাথা নিচু করে গাঢ় চোখের তাকালো হৈমির লাল টকটকে মুখশ্রীতে। বলল, সেটা আমি বুঝে নেব। আম্মু ভাইয়াকে কি জবাব দেব? রুদ্র বলল, জবাব আমি দেব। হৈমি বলল, ওরা কষ্ট পাবে। রুদ্র বলল, অল্প সময়ের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। হৈমি জিজ্ঞেস করল, আপনি আমাকে ভালোবাসেন? রুদ্র এই প্রশ্নে থমকে গেল। উত্তর হ্যাঁ হলেও বলতে নারাজ সে, তাই চোখ ফিরিয়ে অন্যদিকে তাকাল। গম্ভীর স্বরে বলল, না। হৈমি অপমানে সিক্ত হয়ে উঠল। তাহলে বিয়ে করবেন কেন? ভালো না বাসলে আমি বিয়ে করব না। বিরক্ত স্বরে বলল, 100 বার করবে। এসব কথা বলেই সাদমানকে হাঁক ছেড়ে ডাকল। সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির। বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো খুবই দ্রুত। এরপর দুজনকে দিয়ে 3 কবুলও পড়ানো হলো। 3 বার কবুল বলার সময় হৈমি তেমন কিছু অনুভব করেনি। মেয়েরা নাকি এ সময়টা অনেক সময় নিয়ে কবুল বলে, কিন্তু হৈমি একটুও সময় নেয়নি। কিন্তু কবুল বলার পর হঠাৎ করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ছে সে। কারণ তার মনে বারবার প্রশ্ন জাগছে, সে কোনো ভুল করে ফেলল না তো? অসংখ্য প্রশ্ন মনের মাঝে উকি দিয়েই ভয় বাড়তে লাগলো তার। ঝিনুক কাজীকে নিয়ে বেরিয়ে গেল। সাদমান নয়নকে নিয়ে বাইরে গেল বর বউকে একটু সময় দেওয়ার জন্য। হৈমির চিন্তান্বিত মুখটা দেখে রুদ্র উঠে দাঁড়াল। সটানভাবে দাঁড়িয়ে দুহাত পকেটে ঢোকাল। হৈমি এক পলক তাকালো তার দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত লম্বা মানুষটাকে আপাতমস্তক দেখল সে। মাথা ভর্তি চুলগুলো ছোট্ট ঝুঁটি বাঁধা। একপাশ থেকে দাড়ি ভর্তি শক্ত চোয়াল দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সে।
চোখ ফিরিয়ে ভাবতে লাগলো অনেক কিছুই। কানে ভেসে এলো রুদ্রর ভরার সুরটি। আগ বাড়িয়ে চিন্তা করতে হবে না, রিল্যাক্স থাকো। বোকার মতো প্রশ্ন করল হৈমি, এখন কি করব আমি? ঘাড় ফিরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্র। পার্পেল কালারের সালোয়ার কামিজ পরিহিত কিশোরের অবুঝ মুখটা দেখে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করল, কিন্তু স্বভাবের বিরুদ্ধে গিয়ে হাসতে পারল না। রাশভারী কণ্ঠে আদেশ করল, সামনে এসো। থতমত খেয়ে সে বলল, কেন? রুদ্র বলল, বলেছি তাই। ঢোক গিলে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে জড়তার সঙ্গে সামনে এলো রুদ্র। রুদ্র সন্তপর্ণে হাত বাড়িয়ে তার গলা জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিল। আতকে উঠে পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্তি হয়ে এগিয়ে ওড়না দিয়ে তার মাথায় ঘোমটা তুলে দিল। বলল, এবার কিছুটা মানাচ্ছে। চোখ তুলে তাকালো হৈমি। রুদ্র বলল, এবার মিসেস রুদ্র লাগছে। অদ্ভুত এক লজ্জায় সারা অঙ্গ শিহরিত হয়ে উঠল তার। সে লজ্জা শিহরণকে আরও একটু গাঢ় করতে মাথা নিচু করে ছোট্ট ললাটে উষ্ঠ দ্বারা গভীর স্পর্শ এঁকে দিল। মৃদুস্বরে বলল, সম্পর্ক বদলে গেল। পেয়ে গেলাম পূর্ণ অধিকার। ইউ আর মাইন, অনলি মাইন। রুদ্র সিদ্ধান্ত নিল, এবার হৈমিকে নিয়ে শ্বশুরি বোনজামের মুখোমুখি হবে। কিন্তু শঙ্কিত হৈমি লাগামহীন অশ্রু বিসর্জন দিচ্ছে। অতিরিক্ত ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম। নয়ন তাকে থামাতেই পারছে না। সাদমান চিন্তিত ভঙ্গিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে ঝিনুক তাকিয়ে আছে রুদ্রর গম্ভীর মুখটাতে। বোঝার চেষ্টা করছে তাদের বসের মনোভাব। রুদ্র তাকিয়ে তাকিয়ে কতক্ষণ হৈমির কান্না দেখল। এরপর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বিড়বিড় করে বকা দিল হৈমিকে, ইডিয়ট। ক্ষণকাল পর হৈমির কর্ণগোচর হবে এমন স্বরে দৃঢ়চিত্তে বলল, কেঁদে লাভ নেই, যা ঘটার তা ঘটে গেছে। সহসা কান্না থেমে গেল হৈমির। নাক টেনে রুদ্র রাশভারী মুখটার দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, আপনার ভয় লাগছে না? উত্তর দিল না রুদ্র। নিঃশব্দে উঠে দাঁড়াল। বলল, চলো। হৈমি আতকে উঠল। বলল, কোথায়? রুদ্র বলল, আমার শাশুড়ির বাড়িতে। সুসংবাদটা দিতে হবে না? আতঙ্কিত স্বরে হৈমি বলল, আমি যাব না। বেশ, তাহলে তোমার শ্বশুরবাড়ি চলো। দু হাত পকেটে গুজে দীর্ঘাকৃতির দেহটা টান টান করে দাঁড়িয়ে কথাটা বলল রুদ্র। বিচলিত হয়ে হৈমি দাঁড়াল। বলল, আমি কোথাও যাব না। এবার রুদ্রর মেজাজ আরও খারাপ হল। মৃদু ধমক দিয়ে বলল, ফাজলামো না করে যা বলছি শোনো। চলো, তোমার মা ভাইকে বিষয়টা বুঝিয়ে ক্লিয়ার করে আসি, নয়তো কালকে গণ্ডগোল বাঁধবে। হৈমি স্থির চোখে তাকিয়ে রুদ্র কথাগুলো বলেই যাওয়ার জন্য উদ্যত হল। আকস্মাৎ হৈমি উঠে বলল, না না, আপনি যাবেন না। ভ্রু কুঁচকে তাকালো রুদ্র। হৈমি কিঞ্চিত কাপাস্বরে বলল, আমি যাব। প্লিজ, আপনি যাবেন না। আমি গিয়ে ভাইয়াকে বুঝিয়ে বলবো ব্যাপারটা। ভাইয়া আম্মুকে বলবে। রুদ্রর বিশ্বাস হল না, ভরসাও করতে পারল না হৈমির উপর। তাই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, বোঝাতে পারবে? বলতে পারবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবে না? তোমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে। ঘন ঘন মাথা উপর নিচ করল হৈমি। রুদ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঝিনুককে বলল, ঝিনুক, রিক্সা ডেকে আন। ক্লাব থেকে বেরিয়ে হৈমি আর নয়ন গেল টেইলার্সে। তারা রিকশায় ওঠার পর রুদ্র গাড়ি স্টার্ট দিল। হৈমির কাজ শেষ হওয়ার পর বাড়ির পথে রিকশা ঘুরাতেই নয়ন খেয়াল করল তাদের পেছনে রুদ্রর গাড়ি। হৈমিদের বাড়ি থেকে বেশ দূরেই গাড়ি থামল রুদ্র। দূর থেকে দেখল হৈমি, নয়ন দুজনেই নেমে বাড়ির ভেতর ঢুকল। এ দৃশ্য দেখে স্বস্তি মনে সে ফিরে গেল। হৈমিকে পৌঁছে দিয়ে নয়নও ফিরল। ঘরে বসে প্রচণ্ড ছটফট করল হৈমি। সাহস দেখিয়ে খুব তো বললাম মা ভাইকে বোঝাবো, কিন্তু এখন যে সাহস করে উঠতে পারছি না। অদ্ভুত এক শক্তি বলে তার সমস্ত সত্তা নির্জীব হয়ে আছে। কি হবে এবার? কি করে বলবো সবটা সবাইকে? হঠাৎ করে তার সঙ্গে কী সব ঘটে গেল? এবার কোন দিকে মোড় নেবে জীবন? রাতে খাওয়ার সময় হামিদা খেয়াল করল মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। ধারণা করে নিল আগামীকাল বিয়ে, তাই তার এই নির্জীবতা একেবারেই স্বাভাবিক। খাওয়ার ফাঁকে মাহের আর হামিদার মধ্যে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা চলল। হৈমিকে কিছু বলা হলে সে শুধু হাঁ করে মাথা নাড়িয়ে উত্তর দিল।
অতিরিক্ত চুপচাপ ভাব দেখে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মাহের একবার তার ঘরে এলো। স্নেহে বোনের মাথায় হাত রেখে বোঝালো অনেক কিছুই। প্রথমে হৈমি মনে মনে তীব্র সাহস জুগিয়েছিল রুদ্র আর তার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু পরবর্তীতে মাহেরের আদর স্নেহে তার সমস্ত সাহস পালিয়ে গেল। বুকের ভেতর হুহু করে উঠল, এ কি করে ফেলেছে সে। তার মা ভাই জানলে ভীষণ কষ্ট পাবে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অতিরিক্ত চিন্তার ফলে রাতে ঘুমাতে পারে না। এই চিন্তা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ নির্ঘুম রাত কাটায় তার হিসেব নেই। আবার এমন কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত চিন্তায় বারবার ঘুম পায়। জীবনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতিতে এরা দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দেয়। এই মানুষদের মধ্যে হৈমি নামটি গাঢ় করে আঁকা। তাই তো চিন্তাভাবনা করতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। রাত 10টায় ঘুমানো মেয়েটার ঘুম ভাঙল একদম সকাল 8টায়, যখন তার মা আর ভাবি মিলে তার হবুবারের জন্য রান্নার তোড়জোড় শুরু করছে। টিশার চাচাদের পক্ষ থেকে বরসহ লোক আসবে মোট 6 জন। 6 জনের রান্না 2 জন মিলে শুরু করল। মাহের বাকি থাকা টুকটাক বাজার করতে গেছে। হৈমি ঘুম থেকে উঠে ব্রাশ করে জড়সড় বস্তুর মতো বসে রইল বিছানায়। গতকাল যে ভয়াবহ ঘটনাটি সে ঘটিয়েছে তা মনে পড়তেই ক্ষণে ক্ষণে সর্বাঙ্গে শিওর উঠল। চিন্তা করল আর সময় নষ্ট নয়, এবার সবাইকে সবটা বলতেই হবে। তীব্র সাহস সঞ্চার করে রুম ছেড়ে বেরিয়ে ভাইকে খুঁজল। সূচনা জানালো সে বাজারে গেছে। ঠুস করে সাহস ফুরাতে শুরু করল তার, কিন্তু এবার সাহস ফুরানোর আগেই সবাইকে সবটা বলতে হবে। ভাই নেই তো কি হয়েছে, মা তো আছে, ভাবিও আছে। প্রচণ্ড দ্বিধায় পড়ে রান্নাঘরে ঢুকল সে। খাবারের গন্ধে পেটের ভেতর ক্ষুধার ভাব জন্ম নিল। হামিদা মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করল, খিদে পেয়েছে? ভাত দিচ্ছি, খেয়ে নয়নকে ফোন দে, পার্লারে তো যাবি না, ও এসেই সাজিয়ে দিবে। হৈমি বলল, আম্মু তোমার সাথে একটু কথা আছে, একটু এদিকে এসো। এক নিঃশ্বাসে বলে ফেলল হৈমি। হামিদার সূক্ষ্ম নজরে মেয়ের মুখের দিকে তাকিয়ে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। দৃঢ়ভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মায়ের সূক্ষ্ম দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর শুনে গলা শুকিয়ে গেল হৈমির। বার কয়েক ঢোক গিলে কথার খেয়েই হারিয়ে ফেলল হৈমি। বলল, খিদে পেয়েছে। হামিদা আচমকা হেসে ফেলল। বলল, আমি তো তাই বললাম, তুই পারিসও, আর বড় হলি না। আল্লাহ কবে যে একটু জ্ঞান বুদ্ধি দেবে তোর। আজকের পর একটাই চাওয়া, আমানের সাথে থেকে থেকে তোরও যেন ওর মতো জ্ঞান বুদ্ধি বাড়ে। হৈমিকে বউয়ের সাজে সাজিয়ে সূচনা নিজের ঘরে এলো। দেখল উন্মুক্ত বক্ষে, গলায় তোয়ালে ঝুলিয়ে বেলকনি থেকে ঘরে প্রবেশ করল মাহের। সূচনাকে দেখে জিজ্ঞেস করল, হৈমিকে রেডি করিয়েছেন? মৃদু হেসে সূচনা এগিয়ে এলো। বিছানায় বসে লম্বা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুবই সিম্পল সাজ, কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগছে। ননদ আমার মাশাল্লাহ। থমথমে মুখে সূচনার পাশে বসল মাহের। বলল, খুব আদরের ও আমার। এত অল্প বয়সী আদরটাকে বিয়ে দিয়ে দিতে হবে কখনো ভাবতেই পারিনি। মাহেরের কণ্ঠ ভারী লাগল খুব। সহসা সূচনা তার হাত চেপে ধরল, ভরসার সাথে বলল, চিন্তা করবেন না, হৈমির খুব ভালো হবে দেখবেন। চোখ দুটো ভার হয়ে এলো মাহেরের। মাথা নিচু করে বলল, বোনটা অনেক সহজ সরল সূচনা, চিন্তা এই জন্যই বেশি হচ্ছে। সন্তপর্ণে মাহেরের কাঁধে মাথা রাখল সূচনা। বলল, যারা ভালো তাদের সঙ্গে সবসময় ভালোটাই হয় মাহের, আপনি চিন্তা করবেন না। ঘাড় ফিরিয়ে তাকালো মাহের। হেসে বলল, মুখটা ক্লান্ত লাগছে আপনার, অনেক বেশি খাটুনি হলো তাই না? মাথা তুলে অকপটে জবাব সূচনার, কই না তো, ঠিক আছে, বাড়িতে একটা আয়োজন হচ্ছে, এটুকু খাটুনি তো কোনো ব্যাপার না। আচ্ছা, গোসল সেরে নিন, বেশি সময় নেই আর। আপনি যাবেন তো? আমি পরে যাই। গলায় ঝুলিয়ে রাখা তোয়ালের দিকে তাকিয়ে বলল সূচনা। মায়ের থম মেরে বসে থেকে আচমকায় প্রস্তাব রাখল, চলুন একসঙ্গে যাই। লজ্জায় কুকড়ে গিয়ে তড়াক করে উঠল সূচনা। আমতা আমতা করে বলল, আপনি যান, আমার আরও কিছু কাজ সেরে আসি। রুম ছাড়তে তড়িৎ গতিতে পা বাড়ল সে। চট করে উঠে খপ করে ধরে সূচনার হাত টেনে ধরল মাহের। বলল, একটা ধৈর্যশীল পার্টনার পেয়েছেন বলে
বেশ আয়েশ করেই পালিয়ে পালিয়ে থাকতে পারছেন। একটাবার ধরা দিয়ে দেখুন এই পালাই পালাইয়ের রিভেঞ্জ কিভাবে নেই। এক ঝটকায় হাত ছাড়িয়ে পালিয়ে গেল সূচনা। চাপাসরে বলে গেল, এই জন্যই তো ধরা দিচ্ছি না। বিস্মিত হয়ে দরজার পানে তাকিয়ে রইল মাহের। ক্ষণকাল অতিবাহিত হওয়ার পর মাথা চুলকে ঠোঁট কামড়ে আনমনে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, তো ম্যাডাম এই ব্যাপার? আচ্ছা, বিষয়টা হৃদয়ে গোপন রেখে দিলাম। হঠাৎ করেই বাড়িতে রুদ্রর আগমন। আতঙ্কিত হয়ে পড়ল হামিদা মাহের দুজনই। রুদ্র খুব সাবলীল ভঙ্গিতে এসে বসার ঘরে বসল। মাহেরকে জিজ্ঞেস করল, সূচনা কোথায়? মাহের এগিয়ে এসে জানালো, সূচনা গোসলে গেছে। রুদ্র এবার প্রশ্ন করল, আমার বউ কোথায়? ফোন বন্ধ কেন ওর? নিমেষেই পুরো বাড়িতে বজ্রপাত ঘটল। রুদ্র খুবই স্বাভাবিক, শান্ত হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। অশান্ত হল মাহের। মাহেরের হতভম্ব মুখের দিকে তাকিয়ে সে বলল, রুদ্র, সিন ক্রিয়েট করবেন না। সহসা উঠে দাঁড়াল রুদ্র। হাঁক ছেড়ে ডাকল, হৈমি হৈমি করে। ভেতরের ঘরে বসে থাকা হৈমির এই ঢাকঢাক শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। তরাক করে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করল সে। নয়নকে বলল, নয়ন, আমার মাথা ঘোরাচ্ছে, প্লিজ তুই আমাকে ধর। মাহের এবার প্রচণ্ড রেগে গেল। যে কোনো সময় তাদের মেহমানরা এসে পড়বে। যে করেই হোক তার পূর্বে রুদ্রকে বিদায় করতে হবে, নয়তো সবটা মেনে নিয়ে আত্মীয় হিসাবে পাশে থাকতে হবে। সব ভেবেচিন্তে মাহের উচ্চস্বরে সূচনাকে ডাকল। এ প্রথম মাহেরের এমন ডাকে বিচলিত হয়ে সূচনা ছুটে এলো। এসেই রুদ্রকে দেখে চিত্ত চমকে উঠল। মাহের প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বলল, প্লিজ আপনার ভাইকে বোঝান। রুদ্রর চোয়াল শক্ত হয়ে গেল। শক্ত চোখে মাহেরের দিকে তাকিয়ে বলল, আমি বউ নিতে এসেছি, কারো বোঝাবুঝি শুনতে আসিনি। সূচনা বলল, ভাইয়া এসব কি বলছো? সূচনার বিস্মিত মুখের দিকে তাকিয়ে রুদ্র বলল, গতকাল আমাদের বিয়ে হয়েছে সূচনা, যেখানে আমি মরে গেলেও কেউ ওর দ্বিতীয় বিয়ে দিতে পারবে না, সেখানে বেঁচে থাকা অবস্থায় তোরা দ্বিতীয় বিয়ে দিতে চাচ্ছিস?